আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা প্রবন্ধ নিয়ে। বাংলা প্রবন্ধ দেখেছি অনেক স্টুডেন্টেরই প্রবলেম হয়। ইভেন তোমরা বেশ যে কটা প্রবন্ধ আছে, যেমন সাহিত্যের রূপরীতি এটা একটা, তারপরে হচ্ছে তোমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন এইটা, পল্লী সাহিত্য, তারপরে হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব, বই পড়া, এই এই যে প্রবন্ধগুলো আছে একটু তোমরা স্বাভাবিক এটা যে জটিল মনে হয়। তো আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব সাহিত্যের উপরীতি। হয়তো ধীরে ধীরে পরে আমি আরও অন্যগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। আশা করি একটা ক্লাসে তোমার জন্য যথেষ্ট একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ দিও, সবচেয়ে ভালো করবা, ঠিক আছে? আসলে অবশ্যই অ্যান্সার করতে পারবা। তো আমাদের সাহিত্যের উপরীতিটা লিখেছেন হচ্ছে হায়াত মাহমুদ। আর আমরা এই সাহিত্যের উপরীতিটা হিউজ, আমরা যদি পড়ি ওইভাবে পড়লে যদি ছোটো মানুষ হিসেবে যদি তোমাদের কথা চিন্তা করি, বোঝার কথা না, স্বাভাবিক একটু কেউ বুঝাই দিলে ভালো লাগে। অনেকেই বলে এটা কঠিন, কিন্তু আমি বলবো তুমি যদি আজকের পরে এই ভিডিও দেখো, এরপরে তোমার কাছে মনে হবে তুমি অন্য কোথাও থেকে আনসার করবে না, কিন্তু এটা আসলে তুমি অবশ্যই দিবে, ঠিক আছে? এরকম তোমার মধ্যে কাজ করবে। তো সাহিত্যের উপরীতে সাহিত্যের 5টি শাখা নিয়ে আসলে এখানে কথা বলা হয়েছে। সাহিত্যের সেই 5টি শাখা আমি যদিও এখানে তুলে রেখেছি, তারপরে আমি বলবো, ব্যাখ্যা করি একটু। যেমন প্রথম যে শাখাটা সেটা হচ্ছে নাটক, তারপরে হচ্ছে কবিতা, তারপরে প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প। এই 5টি শাখাকেই কেন্দ্র করে এদের নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। কিন্তু তুমি যদি ডিটেলস পড়ো বা সারাটা বই পুরাগুলি কথা তো আর লেখা সম্ভব না, এটা তোমাকে বোঝানোর জন্য অনেক কিছু বলা হয়েছে এখানে, তাই না? তো তোমার পক্ষে তো একদম ধরে ধরে লেখা সম্ভব না পরীক্ষায়। এখন এখান থেকে সৃজনশীল কীভাবে আসে, এটা একটু কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রবলেমে পড়ে যায়। তো সৃজনশীলগুলো কীভাবে আসতে পারে, ইভেন গ ঘ তুমি কীভাবে লিখবে আমি একটু বুঝাই দেবো তোমাকে, ঠিক আছে? প্রথমে আমি যদি কথা বলি নাটক নিয়ে, 5টি শাখা ধীরে ধীরে আলোচনা করবো আমি। প্রথমে আমি কথা বলবো নাটক নিয়ে। তো নাটক নিয়ে কী কথা, নাটকের যেটা, আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, যে কোনো কিছু চেনার জন্য বা ওইটার সম্পর্কে জানার জন্য তোমার কিন্তু এটার বৈশিষ্ট্য জানা দরকার। অর্থাৎ এটা যেমন আমি যদি এই ব্ল্যাক বোর্ডটা সম্পর্কেই তোমাকে বলি বা এই হোয়াইট বোর্ডটা সম্পর্কে বলি, এটা একটা হোয়াইট বোর্ড, এটা দেখতে আয়তাকার, এটার চারপাশে এটার বেলায় যদি বলি, এটার চারপাশে কালো রঙের কাঠ দিয়ে কি করা আছে, রাউন্ড করা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে যে কোনো কিছু লিখে মার্কার দিয়ে লিখতে হয়, লিখে আবার মুছে ফেলা যায়, যাই হোক দুইটা একটা বৈশিষ্ট্য আমি বললাম। অথবা আমি যদি বলি আমি হেলেনা ম্যাডাম, আমাকে তুমি দেখলেই চিনো, আমি দেখতে কেমন, আমি কেমন পড়াই, 2-3টা কথা আমার সাথে যায় এরকম রিলেটেড, এটাই কিন্তু আমার বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানুষের একটা বৈশিষ্ট্য আছে, সে কি একটু গম্ভীর, সে কি একটু হাসে, কীরকম টাইপের, লোকটা কি একটু বেশি কথা বলে বা একটু কম কথা বলে, একটু গম্ভীর টাইপের, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। প্রতিটা জিনিসেরই এমন বৈশিষ্ট্য আছে। ঠিক তেমনি এই যে ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, মহাকাব্য বা নাটক, এদেরও কিন্তু বৈশিষ্ট্য আছে। শুধু এই বৈশিষ্ট্যগুলো জানলেই তুমি এই অধ্যায় থেকে আনসার করতে পারবে। তো নাটকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সবচেয়ে প্রাচীনতম শাখা হচ্ছে নাটক। ভালো করে একটু বুঝো, আগে তোমাকে বলি, তারপরে আমি অবশ্যই এখানে প্রশ্ন সমাধান করে দেখাবো তোমাদেরকে। তো সবচেয়ে প্রাচীনতম শাখা, সাহিত্যে যতগুলো শাখা আছে এর মধ্যে সবচেয়ে প্রাচীন শাখা হচ্ছে নাটক। আর যদি তোমাকে বলা হয় সবচেয়ে কনিষ্ঠ, কনিষ্ঠ ছোট শাখা বা সবচেয়ে নবীন, একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে নবীন। নবীন নতুন শাখা কোনটি, সেটা হচ্ছে ছোট গল্প। ওকে, এরকম করে চিনতে হবে। তারপরে যেমন ধরো, এর লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ। অর্থাৎ প্রাচীনকাল থেকে নাটক আসলে পাঠকের জন্য, পড়ার জন্য নাটক ওইভাবে লেখা হইতো না। নাটক লেখা হইতো এটা পরে মঞ্চে উপস্থাপিত করা হবে দর্শকের জন্য। তো নাটক হচ্ছে দর্শক সমাজের জন্য। নাটকে 5টা অঙ্কে বিভক্ত থাকে, অর্থাৎ 5টা পার্ট থাকে নাটকের মধ্যে। এটিকে দৃশ্যকাব্য বলা হয়। কারণ দৃশ্যকাব্য কেন বলা হয়, এটা একটা ছোট প্রশ্ন আসে ক্ষয়ে, যে নাটককে কেন দৃশ্যকাব্য বলা হয়, ঠিক আছে? দৃশ্য কেন, দর্শক সমাজের জন্য যেহেতু এটা তৈরি করা হইতো আগে, এই জন্য এটাকে দৃশ্যকাব্য বলা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে দর্শক সমাজে উপস্থাপনের মাধ্যমে এটি জীবন্ত হয়ে ওঠে। এই নাটকটাকে আর তখন নাটক মনে হয় না, যখন এটাকে মঞ্চে উপস্থাপিত হয়, অভিনয় করে দেখানো হয়, তখন এটাকে একদম রিয়েল একটা ক্যারেক্টার, রিয়েল একটা ঘটনা মনে হয়, এরকম। তারপরে হচ্ছে দর্শকের মাঝে ভিন্ন রকম একটা অনুভূতির সৃষ্টি হয়। আমরা নাটকের এই বৈশিষ্ট্যগুলো জানলাম। ঠিক তেমনি আমরা মহাকাব্য, আচ্ছা মহাকাব্য নিয়ে কেন বললাম, আসলে শাখাটা কিন্তু কবিতা, কিন্তু কবিতার মধ্যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে গীতিকাব্য, একটা হচ্ছে মহাকাব্য। তো আমাদের মহাকাব্য থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে, বেশিরভাগ কেন 100% প্রশ্ন আসে, হয়তো 1%, 0.1%ও আসে না যে আমরা ওইখান থেকে গীতিকাব্য থেকে প্রশ্ন। সো এখান থেকে আমাদের প্রশ্ন আসে, এই জন্য আমি এটাই নিয়েছি, মহাকাব্য নাম দিয়েছি। এটা হচ্ছে কবিতার অন্তর্ভুক্ত একটি শাখা, যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে এটি রচিত। এর মূল লক্ষ্য গল্প বলা, তাই গদ্যে না বলে একটু পদ্যে বলে। আসল জিনিসটাই হচ্ছে একটা গল্প। একটা গল্পকে একটু পদ্যের আকারে বলে, একটু কবিতার মতো করে বলে, কিন্তু আসলে কিন্তু একটা গল্প বলতেছে, ঠিক আছে?
তারপরে হচ্ছে এটি দীর্ঘ কাহিনী, বেশ বড় সড়ো হয়, ঠিক আছে। আর এখানে যুদ্ধ বিগ্রহের কাহিনী থাকে বেশিরভাগ, অবশ্যই পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা থাকে, ঠিক আছে। অতীতের অনেক আগের এমন ঘটনাগুলি থাকবে। নায়ক নায়িকার জয় পরাজয়ের কাহিনী, তারা কি বিজয়ী হইলো, জয়ী হইলো, মানে কী হইলো তাদের আসলে ঘটনাকে, এগুলো বর্ণনা থাকে। তাহলে এর মধ্যে কোনো না কোনো একটা বৈশিষ্ট্য যদি আমি কোথাও খুঁজে পাই, আমি নিঃসন্দেহে বলতে পারবো এটা মহাকাব্যকে বুঝিয়েছে, ঠিক আছে। তাহলে আমি একটু প্রবন্ধ নিয়ে কথা বলি। লেখকের কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিক কে আশ্রয় করে আত্মসচেতনামূলক লেখা অথবা সৃজনশীল লেখা আমরা বলতে পারি, ঠিক আছে। অবশ্যই তথ্য সমৃদ্ধ হতে হবে, দুইটা বৈশিষ্ট্য। নাতিদীর্ঘ হবে, নাতিদীর্ঘ মানে যা অতি দীর্ঘ নয়, মানে খুব বেশি বড় হইতে পারবে না, তবে বিষয়বস্তুর প্রেক্ষিতে বড় হতেও পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এটার বৈশিষ্ট্য। যেমন ধরো তোমাকে একটা কথা বলা হইলো যে প্রবন্ধ সম্পর্কে, যে আচ্ছা ঠিক আছে, একজন রিপোর্টার, হ্যাঁ ধরো কোনো একজন সাংবাদিক কোনো একটা জায়গায় একটা আগুন লেগেছে, এখন এই ঘটনাটা সে তুলে এনেছে, ওটা হুবহু যা আছে তা এনেছে, তো এখানে তো ভাই তথ্য আছে, খুব বেশি বড়ও হয় নাই, তাহলে কিন্তু হিসেবে এটা কি প্রবন্ধ না। প্রবন্ধর মূল কথাই হচ্ছে সৃজনশীলতা। হ্যাঁ, তথ্য সমৃদ্ধ অবশ্যই, কিন্তু সৃজনশীলতা থাকতে হবে। দেখে দেখে কোনো ঘটনা হুবহু লিখে দেওয়া, হুবহু কপি করা, এইটা কিন্তু কখনই প্রবন্ধ হতে পারে না। প্রবন্ধ লেখকের বুদ্ধি, লেখকের কল্পনা, ইভেন তার নিজস্ব আত্মসচেতনতামূলক যেই বিষয়গুলি আসবে, এটার সাথে কম্বাইন করে একটা ইতিবাচক দিক, নেতিবাচক দিক, কিছু জানা, কিছু পড়াশোনা, কিছু নিজের মতো করে দিয়ে সব কিছু মিলায় লেখা, এটাকে বলা হবে প্রবন্ধ। তার মানে যদি প্রশ্ন আসে আমাদেরকে যে নিউজ পেপারে যেই সংবাদগুলো বা যেই বিষয়গুলো মানে ওখানে দেয়া হয়, বা যদি কোনো সাংবাদিক কোনো টপিক, কোনো রিপোর্ট যদি করেন, তাহলে সেটা কি প্রবন্ধ হবে? না, সেটা প্রবন্ধ হবে না, কারণ হুবহু কোনো কিছু লিখে দিলে সেটা প্রবন্ধ নয়, ঠিক আছে। উপন্যাস সবচেয়ে জনপ্রিয় যেটা পাঠক সমাজের কাছে, সেটা হচ্ছে উপন্যাস। এটাই হচ্ছে প্রথম নম্বর এটার বৈশিষ্ট্য। অর্থাৎ উপন্যাস কোন সমাজের জন্য? পাঠকের জন্য। নাটক কোন সমাজের জন্য? এটা হচ্ছে দর্শকের জন্য। সবচেয়ে কনিষ্ঠতম, কনিষ্ঠ মানে ছোট, অথবা সবচেয়ে নতুন শাখা কোনটি? ছোট গল্প। এইভাবে করে তোমাকে বৈশিষ্ট্য মনে রাখতে হবে, কেমন? এর পরিধি ব্যাপক, উপন্যাসটা বিশাল বড় হইতে পারে, একে বড় গল্প বলে। যেহেতু ছোট গল্প বলে এটাকে ছোট, তাহলে এটাকে বড় গল্প বলা হয়। পাত্রপাত্রের সংখ্যা অনেক থাকে, যেহেতু একটা উপন্যাসে অনেক কিছু মিলিয়ে সব বড় হয়, তাই এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়। এখানে ইভেন বেশ বড় হয়, পাত্রপাত্র অনেক লোক থাকে। এর শাখা কাহিনী, উপকাহিনীও থাকতে পারে। যেমন আমরা ছোট গল্পে কী করি, নায়ক আর নায়িকার মাঝেই থাকি, মূল যে। কিন্তু এখানে মানে ধরো নায়কের বোন, নায়িকার বোন, তার বান্ধবী যে ঘটনাটা বলছে, বা কোনো একটা লোক সম্পর্কে ডিটেলস বর্ণনা দেওয়া হবে, মানে উপশাখা আবার কাহিনী উপকাহিনী তো চলে যাবে, ঠিক আছে, ওরকমও হয়। এর পরিণতিতে পাঠক সমাজের কোনো জিজ্ঞাসা থাকে না। অর্থাৎ পরিণতিটা কি আমরা বুঝতে পারি পড়লেই, যেটাকে হ্যাপি এন্ডিং হবে নাকি আসলে হবে না, এটা মানে খুব ভালো হবে নাকি খারাপ হবে, আমরা নিজেরাই বুঝতে পারি। সো এটা নিয়ে আমাদের কোনো কষ্ট থাকে না বা কোনো জিজ্ঞাসা থাকে না যে এমন কেন হইলো, এটা হওয়ারই ছিল, আমরা পড়তে পড়তে বুঝতে পেরেছি, এরকম। পাঠককুলের পরিপূর্ণ রস আস্বাদন করতে পারে, অর্থাৎ এটা পইরা তার মধ্যে একটা খুব ভালো ফিলিংস, যে না আমি ভাল লাগছে, বিষয়টা শেষ হয়েছে, যেমন চাইছে একটা এন্ডিং হয়েছে, এরকম। এখন ছোট গল্প হচ্ছে ঠিক এটার বিপরীত। তুমি উপন্যাস পারলেই ছোট গল্প পারবা, ছোট গল্প পারলেই বৈশিষ্ট্যগুলি উপন্যাসের পারবা। কেমন দেখো, সাহিত্যের কনিষ্ঠতম শাখা হয়েছে বললাম, সবচেয়ে ছোট শাখা। সাহিত্যের নবীনতম শাখা, নতুন শাখা, যেটাই বলো না কেন, শুরু শেষটাই হবে নাটকীয়ভাবে। মানে হুট করে শুরু হয়ে যাবে, মানে তুমি ওরকম গুছায় কোনো বর্ণনা নাই, ঠাস করে শুরু হয়ে গেল, আবার হুট করে এরকম শেষ হয়ে গেল, মানে তুমি মানে চিন্তাও করতে পারবো না যে এখানে শেষ হইতে পারে, ওইখানে গিয়ে শেষ হয়ে গেছে, এরকম আর কি। তারপরে হচ্ছে পাত্রপাত্রের সংখ্যা সীমিত থাকে, যেহেতু যদি আমি ছোট গল্প, তাহলে তো সীমিতই থাকবে, বেশি বললে তো একটা বড় গল্প হয়ে যাবে, তখন তো আবার উপন্যাস হবে, তাই না? তো এটার পরিধি ব্যাপক, আর এটার পরিধিটা হচ্ছে ছোট থাকে। আর পাঠককুলের পরিপূর্ণ রস আস্বাদন করতে পারে না, কেন? কারণ সবটা তো নয় যে ওই যে একটু নাটকীয়ভাবে শুরু হয়েছে, শেষ, মানে তুমি এটার কিছুই বুঝতে পারো না, এরকম যে এমন কেন হইলো, মানে তোমার একটা মানে প্রশ্ন থেকে যাবে, একটা জিজ্ঞাসা থেকে যাবে, আচ্ছা এমন না হয়ে এমনও তো হইতে পারতো, মেয়েটা কি ফিরে আসবে, অথবা ধরো তাদের সাথে কি মিলন হবে, তাদের দুজনের কি বিয়ে হবে, মানে এরকম প্রশ্ন তোমার মনে থেকে যাবে। তো ওইটার উত্তর তুমি পাবা না, আদৌ কি হবে না হবে না, ফিরে আসতেও পারে, নাও আসতে পারে, তুমি যেভাবে ভাববা, এক একজন এক একভাবে ভাববে। এটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। আমি এখন তোমাদেরকে মানে প্রশ্ন দেখাবো, প্রশ্ন পড়া তোমরা নিজেরাই চিনবা এটা কোনটা। আমি একটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা নিশ্চয়ই গ ঘ লিখতে জানো। আমরা জানি কয়ের মধ্যে আমাদের জ্ঞানমূলক থাকে, অর্থাৎ একটা যে কোনো আমাদেরকে নিজের জানা থাকা লাগবে। যেমন ধর রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট গল্পের স্রষ্টা কি? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। যে উপন্যাসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি মানুষকে আসলে উপন্যাস যে পড়ে বা উপন্যাসের প্রতি ভালো লাগা তিনি সৃষ্টি করেছেন। অথবা তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এগুলো জানা থেকে দিতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে অনুধাবনমূলক, খ নম্বর। ওইটা 2টা প্যারা হবে, প্রথম প্যারা এক কথায় উত্তর দিয়ে দিবা,
আর দ্বিতীয় প্যারাটার মধ্যে ওইটাকে একটু গুছায়া বড় করে দিবা, মানে ওই কথাটার উপর বেস করে একটু গুছায়া দিবা, ঘটনাটাকে এক্সপ্লেইন করবা, ঠিক আছে। আর গ নম্বরটা অবশ্যই 3টা প্যারা হইতে হবে। 3 প্যারার প্রথম প্যারাই হচ্ছে 1 নম্বর, মনে রেখো। 3টা প্যারার মধ্যে প্রথম যে প্যারাটা 1 নম্বর, তারপর একটাতে হচ্ছে মানে এটাতে 1, পরে তো 2টা প্যারা, 3টা প্যারা, মানে প্রতিটাতে 1 করে নম্বর। হ্যাঁ, তবে এইখানে মাস্ট বি তুমি 1 পাবা যদি তুমি উত্তর দিতে পারো। উত্তর দিতে পারা কেমন? ধরো তোমাকে বলা হইলো কোন একটা বৈশিষ্ট্য দিয়ে তোমাকে বলা হইলো এটা সাহিত্যের কোন শাখাকে ইঙ্গিত করে, যদি তুমি চিনতে পারো যে এটা ছোট গল্প, তবে তুমি 1 নম্বর পাইয়া যাবা, ঠিক আছে। আর মানে বাকি নিচে যদি নাও লিখো কিছু, ওইটুকু লিখলেও তুমি 1 নম্বর পাইবা। এবার ঘ হচ্ছে 4টা প্যারাই হবে। প্রথমে এরকম সম্পর্ক তৈরি করতে হবে, এরপরে এদেরকে নিয়ে একটু কিছু মানে 2টাকে নিয়ে বেস করে একটা বই থেকে, একটা উদ্দীপক থেকে, তারপর নিচে গিয়ে তুমি তোমার একটা মন্তব্য দিয়ে দিবা যে কেন এই 2টা আসলে এক বা কেন এক না। এই হচ্ছে কথা, আশা করি বুঝতে পারছো। চলো আমি একটু সমাধানে যাই। যেমন ধরো এখানে আমি একটা আচ্ছা একটু খেয়াল করব, এখান থেকে আমরা প্রশ্নটা কোনটা নিতে পারি। আচ্ছা ঠিক আছে, নেই। বাংলা শিক্ষক শ্রেণীতে সাহিত্যের রূপরীতি প্রবন্ধটি পড়াতে গিয়ে সাহিত্যের একটি নবীন শাখা নিয়ে কথা বলছিলেন। প্লিজ একটু খেয়াল করো, কেমন? সাহিত্যের একটি নবীন শাখা নিয়ে কথা বলছিলেন। চলো আমরা নবীন শাখা খুঁজে পেয়েছি, একটা বৈশিষ্ট্য। তারপরে বলেছে এর বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন এতে সকল প্রকার বাহুল্য বর্জন করা হয়। অর্থাৎ এইখানে ওই যে আমরা বলেছি, এখানে যদি আমি দিই নাই, এটা মানে দরকার ছিল দেয়া, আচ্ছা ধরে এটা আমি একটু দিয়ে দিই। এখানে ধরো বাহুল্য বর্জন করা হয়, হ্যাঁ, মানে অতিরিক্ত কোনো ক্যারেক্টার, অতিরিক্ত কোনো কিছু এখানে আনাই হয় না, ঠিক আছে। তাহলে এখানে সকল প্রকার বাহুল্য বর্জন করা হয়। তারপরে যেটা, একজন আলংকারিক এটিকে একটি ফুলের সাথে তুলনা করেছেন যাতে পাতা বা কাটার কোনো স্থান নেই। দেখো আমি কিন্তু এখানে হিউজ বৈশিষ্ট্য লিখেছি, কিন্তু সবগুলো কিন্তু তোমাকে দেয় নেই, যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়েছে বা 2টা বৈশিষ্ট্য দিয়ে এটাকে বুঝাইছে। তুমি কিন্তু প্রথমেই বুঝা গেছো ভাই, নবীনতম শাখা দিয়ে কাকে বোঝানো হয়েছে। গ নম্বরে অবশ্যই এটা ছোট গল্পকে বোঝানো হয়েছে। এই যে চিনতে পারছো, এটাতেই তুমি 1 নম্বর পাওয়া গেছো। এরপরে দ্বিতীয় প্যারা, যে এটা তো 2টা প্যারা হবে, 2 প্যারায় কি লিখবা? এইবার তুমি তোমার গল্প থেকে বেস করা, গল্পের বেস করা মানেই হচ্ছে যে আমি তোমাকে যে বৈশিষ্ট্যগুলি দিলাম স্ক্রিনশট দিয়ে ফেলবা, এই বৈশিষ্ট্যগুলি তুমি গুছাই লিখবা। সাহিত্যের ছোট গল্প হচ্ছে সাহিত্যের সবচেয়ে নবীনতম শাখা, এটা হচ্ছে সাহিত্যের সবচেয়ে কনিষ্ঠতম শাখা। এখানে সকল প্রকার বাহুল্য বর্জন করা হয়, এর শুরু শেষটা নাটকীয়ভাবে হয়, এখানে পাঠ্যপাঠ্যের সংখ্যা সীমিত থাকে, এর পরিধিটাও খুব ছোট থাকে, এখানে মানে পাঠককুলের পরিপূর্ণ রস আস্বাদন করতে পারে না। ইভেন ছোট গল্পটা থেকে মানে আমাদের যারা পাঠক আছেন তাদের আসলে জিজ্ঞাসা থেকেই যায়। তো এই যে বৈশিষ্ট্যগুলি বললাম, এবার এটা তো তোমার কথা। এরপরে তুমি উদ্দীপকের থেকে বলো, উদ্দীপকের শিক্ষক যখন সাহিত্যের রূপরীতি পড়াচ্ছিলেন তিনিও ঠিক তেমনি সাহিত্যের নবীনতম শাখা এবং এখানে সকল প্রকার বাহুল্য বর্জন করা হয় এগুলি বলেছিলেন। তাহলে আমরা কি বলতে পারি, ছোট গল্পকে ইঙ্গিত করেছে। তার মানে প্যারা কিন্তু 3টে হবে, তুমি কিন্তু প্যারা 4টা করতে পারবে না। প্রথমে চিনেছো, তারপরে তোমার বৈশিষ্ট্য অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো গুছিয়ে দিয়ে দিবা, বেশ বড় হবে। তারপরে উদ্দীপকের বৈশিষ্ট্যটা দিয়ে দিবা, মানে উদ্দীপক থেকে যা এসেছে ওইখানেই তুমি অতএব বলে শেষ করে দিবে, এখানে আলাদা কোনো প্যারা করবা না। সো এই যে 3টা প্যারা তুমি করেছো, এনাফ, তুমি 3 নম্বর পাবা, ঠিক আছে। আমি বোঝাইতে পারছি? তাহলে ঠিক এটা গেল একটা ছোট গল্প। যে চিনতে পারাটা কিন্তু মেইন, আমাদের বাচ্চারা বোঝেই না আসলে কিভাবে কি করতে হবে। তো এটা গেল। এরপর আমাদেরকে বলেছে ঘ নম্বরে কি বলেছে, উদ্দীপকে প্রতিফলিত সাহিত্যের শাখার সঙ্গে পাঠক সমাজের সর্বাধিক পঠিত ও জনপ্রিয় শাখাটির তুলনামূলক আলোচনা করো। একটু বুঝো কি বলছে, পাঠক সমাজের সর্বাধিক পঠিত ও জনপ্রিয়, আমরা আর কিচ্ছু যাব না, পাঠক সমাজের কাছে জনপ্রিয়। ইয়াস, আমরা বুঝতে পেরেছি উপন্যাসের সঙ্গে ছোট গল্পের একটা তুলনামূলক আলোচনা, মানে একটা পার্থক্য আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, আমরা একদম প্রথমেই হ্যাঁ এখানে উপন্যাসের সাথে কি বলবো, আমরা ছোট গল্পের একটা তুলনামূলক আলোচনা আসলে এখানে করতে বলা হয়েছে। এরপরে আমি ছোট গল্পেরটা প্রথমে দিব, আবার লিখব, এবার আমি উপন্যাসের বৈশিষ্ট্যগুলি লিখব। হয়ে গেল 3 প্যারা। চতুর্থ প্যারায় গিয়া 2টা বৈশিষ্ট্য আমি এখান থেকে নিব। এটা হচ্ছে নবীনতম শাখা, এটা হচ্ছে পাঠক সমাজের কাছে, এর পরিধিটা ব্যাপক, এর পরিধিটা সীমিত। এখানে পাঠ্যপাত্রের সংখ্যা অনেক, এখানে পাঠ্যপাত্রের সংখ্যা হচ্ছে সীমিত। এইখানে পাঠককুল রস আস্বাদন করতে পারে, এখানে পুরোপুরি পারে না। তাই আমরা বলতে পারি এই 2টার মাঝে আসলে কি আছে, পার্থক্য আছে বা তুলনামূলক আলোচনা। এই তো 2টার মাঝে। শেষমেশ গিয়ে এখান থেকে সবটা তো নেওয়া সম্ভব না, শেষের প্যারাটার মধ্যে এখান থেকে 2টা, এখান থেকে 2টা নিয়ে তুমি একটা জাস্ট মানে একটা কম্পেয়ার করে দিবা, হয়েছে, শেষ। তাহলে খুবই সহজ, সবগুলো বৈশিষ্ট্য জানা থাকলেই কিন্তু আসলে হয়ে যায়, আর কিন্তু কিছুই লাগে না আমাদের। যেমন ধরো আরেকটা কথা বলি আমি এখানে, আচ্ছা ছোট গল্পই বারবার আসতেছে,
আচ্ছা, হ্যাঁ আমি একটু দেখব। আমাদের বিদ্যালয়ে সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022-এ আসছিল, এবার একটি বিশেষ ম্যাগাজিনে প্রকাশ হতে যাচ্ছে। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিকট লেখা আহ্বান করেছেন। হাবিব বিদ্যালয়ের 150 বছরের ঐতিহ্য, সাফল্য ইত্যাদি তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্যবহুল একটি মননশীল লেখা জমা দিয়েছে। তথ্যবহুল, মননশীল, ইয়েস, সৃজনশীল বা মননশীল, তথ্যবহুল। আমি কি বলতেই পারি এটা একটা প্রবন্ধকে ইঙ্গিত করেছে? হ্যাঁ করেছে। তাহলে প্রবন্ধের এই যে প্রথমেই বলবো প্রবন্ধ চিনতে পেরেছি গ নম্বরে, এরপরে আমার বৈশিষ্ট্য, এরপরে উদ্দীপকের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছো, পারবে লিখতে, কেমন? এরপরে ঘয়ে বলেছে সাহিত্যের রূপরীতি প্রবন্ধের আলোকে, ও আচ্ছা আরেকটা দেখি, আর মুস্তাফিজ জমা দিয়েছে তার মুক্তিযোদ্ধা দাদার জীবনের খণ্ড গল্প নিয়ে একটি ব্যঞ্জনাময় সরস লেখা। সম্পাদক হিসেবে লেখাটি পড়ে আমার হৃদয়ে অতৃপ্তির সৃষ্টি হয়েছে। খুব ভালো করে বুঝো, হৃদয়ে অতৃপ্তির সৃষ্টি হয়, লেখকের জিজ্ঞাসা থেকে যায় কোথায়, মানে অতৃপ্তির সৃষ্টি হয় যে পাঠকের মনে, কাকে বোঝানো হয়েছে? ছোট গল্পকে। আমরা বারবার পড়ে এখানে কিন্তু বলেছি ওই যে পাঠকের মনে জিজ্ঞাসা থেকে যায়, পরিপূর্ণ রস আস্বাদন করতে পারে না, কোনো না কোনোভাবে এটা কিন্তু ছোট গল্পের সাথে একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, এইখানে যে একটা আলোচনা করেছে, তাহলে এখানে কাকে বোঝানো হয়েছে? ছোট গল্পকে। আর উপরে কাকে বোঝানো হয়েছে? প্রবন্ধকে। ঘুরে ফিরে কোনো না কোনোভাবে কোনো না কোনো একটাকে বোঝানো হয়েছে, তুমি শুধু ক্যাচ করতে পারো না, ধরতে পারলেই দেখবে। আমি নাটক নিয়ে আরেকটা দেখাই তোমাকে, চলো এখানে। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন দেখেছি, বিএফ শাহীন কলেজে চট্টগ্রামে এসেছিল। গ্রিক নাট্যকার সফোক্লেসের একটি সার্থক ট্র্যাজেডি ইডিপাস। দেবতার অমোঘতায় ইডিপাস নিজের অজান্তে তার পিতাকে হত্যা করেন, কিন্তু সত্য প্রকাশ পেলে তার জীবনে নেমে আসে চরম বিপর্যয়। উদ্দীপকের বক্তব্য সাহিত্যের রূপরীতি রচনার কোন দিকটি নির্দেশ করে? সার্থক ট্র্যাজেডি ইডিপাস, খুব ভালো করে বুঝো এখানে। দেবতার অমোঘতা, ইডিপাস নিজের অজান্তে তার পিতাকে হত্যা করেছেন। আসলে ইডিপাস হচ্ছে প্রাচীন নাটক, ঠিক আছে, আগের নাটক। তাহলে এইখানে নাটক কি বোঝানো হয়েছে? তাহলে আমরা এখান থেকে বলবো যে উদ্দীপকের বক্তব্যে সাহিত্যের রূপরীতি রচনায় নাটকের দিকটাকে ইঙ্গিত করেছে, ঠিক আছে? ইডিপাস কিন্তু নাটক মঞ্চস্থ হয়েছে আগে, এটা প্রাচীন নাটক। তাহলে নাটকের সকল কিছু আমরা এখানে লিখবো, এই বৈশিষ্ট্যগুলো। সবচেয়ে প্রাচীন শাখায় লক্ষ্য পাঠক নয় দর্শক সমাজ, 5 অঙ্কে বিভক্ত, এটি দৃশ্যকাব্য বলা হয় এটিকে, ঠিক আছে? আর কি বলা যায়, এখানে দর্শকের মাঝে ভিন্ন রকম একটা অনুভূতির সৃষ্টি হয়। জাস্ট যতগুলো বৈশিষ্ট্য আমি জানি নাটকের, আমি মানে ভালো দিকটাই আমি বলবো। এরপরে আমি এটা বলার পরে আমার উদ্দীপকে যা বলেছে সেখান থেকে একটু কিছু আনবো, আমি দুটাকে কম্পেয়ার করে জাস্ট ক্লোজ করে দিব। ওকে, আমি আশা করি বুঝতে পেরেছো। এখন এটার যদি ঘতে যাই, উদ্দীপকটি সাহিত্যের রূপরীতি রচনার খণ্ডাংশ মাত্র, মন্তব্যটি যথার্থ কিনা বিশ্লেষণ করো। অবশ্যই খণ্ডাংশ, কারণ এইখানে আমি যে উদ্দীপকটা বললাম, এখানে সাহিত্যের রূপরীতি প্রবন্ধতে মোট এখানে 5টা সাহিত্যের 5টা শাখা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে আমাকে শুধুমাত্র একটা অংশ মানে নাটক নিয়ে কথা বলেছে। তাহলে আমি স্বাভাবিকভাবেই বুঝতে পারি বা বলতেই পারি যে হ্যাঁ, মন্তব্যটি যথার্থ। কেন? কারণ এই যে অংশে এখানে শুধুমাত্র নাটক নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু সাহিত্যের রূপরীতি মানে যে প্রবন্ধটা, এখানে অন্যান্য কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন কবিতা, অর্থাৎ কবিতার যে পাঠ, গীতিকাব্য, মহাকাব্য, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে কি তুমি পারবে না? বুঝতে পেরেছো না? তাহলে এই যে দুইটাকে তুমি কম্পেয়ার করলে, এই যে দুইটাকে তুমি বলতে পারলা যে হ্যাঁ এই কারণেই আসলে শেষমেশ গিয়ে মন্তব্যটা দিয়ে দিবা ঘ নম্বরে, যে হ্যাঁ এই কারণেই আসলে এখানে খণ্ডাংশ উঠে এসেছে, এখানে পূর্ণরূপটা উঠে আসে নাই। আশা করি সাহিত্যের রূপরীতি আজকের পর থেকে তোমাদের আর সমস্যা হবে না। মূল কাজ হচ্ছে চিনতে পারা, যেভাবেই হোক একে খুঁজে বের করো, কে সেই তোমার মানে কোনজন, একে উপন্যাস, একে ছোট গল্প, এটা কি প্রবন্ধ নাকি মহাকাব্য নাকি নাটক। যেমন যুদ্ধ বিগ্রহের কাহিনী, প্রাচীন কোনো কাহিনী যদি বুঝায় তাহলে তুমি বুঝবে এটা দিয়ে মহাকাব্যকে বোঝানো হয়েছে। আমার বিশ্বাস তোমরা পারবে, অবশ্যই পারবে, শুধু নিজের উপর ভরসা রাখো। কেমন? ভালো থাকো, সামনে অবশ্যই আরও অন্যান্য প্রবন্ধ নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।